টিভিএন24 টেলিভিশনের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল। দর্শক, আমরা ঈদের পর দিনই এই দ্য ভিউজ অনুষ্ঠানটি সাজিয়েছি একটু ভিন্ন করে। আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো দেব, একই সাথে ঈদ উদযাপনের খবরগুলো জানবো এবং আমাদের সাথে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আশা গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান এশা রহমান এবং একই সাথে আছেন আশা গ্রুপ অফ কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিও আকাশ রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। দর্শক, আমরা এই অনুষ্ঠানটিতে আপনাদের জানানোর চেষ্টা করব হোম কেয়ার, অর্থাৎ যারা হোম কেয়ার পেতে আগ্রহী কিংবা যারা হোম কেয়ার পাচ্ছেন তারা আসলে কি ধরনের নিয়মগুলো মেনে চলতে হবে, একই সঙ্গে হোম কেয়ার পেতে হলে আপনাকে কি করতে হবে। পাশাপাশি আমরা জানানোর চেষ্টা করব সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার, যেটি অনেকেই নিচ্ছেন এবং আশা হোম কেয়ার থেকেও সেটি অনেকে নিচ্ছেন। আমরা সেই বিষয়গুলো জানবো। তার আগে একটু আকাশ রহমান আপনার কাছে জানবো, সেটা হলো ঈদ হয়ে গেল, কেমন উদযাপন করলেন ঈদ? ধন্যবাদ টিভিএন24 এর সমস্ত দর্শকদেরকে ঈদ মোবারক, ঈদ উল আজহার শুভেচ্ছা। আসলে ঈদ উল ফিতর থেকে কিন্তু ঈদ উল আজহাটা একটু ডিফারেন্ট হয়, কারণ আমরা নামাজের পরেই বেশিরভাগ থাকে গরুটা কখন আসবে, খাসিটা কখন আসবে, আমাদের ঈদের মাংসটা। ওখানে আবার মেইনলি আমরা তো দুজন ডিস্ট্রিবিউট করি, যে 3 ভাগের 2 ভাগ তো আমাদেরকে দিয়ে দিতে হয়, কারণ এখানে তো আর গরিব মিসকিন বলে ওই ধরনের নাই। আমরা সাধারণত রিলেটিভদের মধ্যে বা আমার পরিচিত, আমার অফিস, এদেরকে মধ্যেই আমি মেইনলি ডিস্ট্রিবিউট করি। ওইটা করতে করতে আসলে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। এবং ঈদ উল ফিতর যেটা আপনি বলছিলেন সেটা হলো এক ধরনের উচ্ছ্বাসের বিষয় থাকে, কিন্তু ঈদ উল আজহা এসে সেটি এক ধরনের ত্যাগ কিংবা তিতিক্ষার বিষয় দাঁড়ায়। আসলে একটা জিনিস হচ্ছে যে ঈদ উল আজহা মানেই তো আপনার কোরবানি অর্থটাই হচ্ছে আপনাকে ত্যাগ করতে হবে। আমরা একদম প্রথম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন সবকিছু ত্যাগের মহিমান্বিতই হচ্ছে আপনার ঈদ উল আজহা। তো আমরা হয়তো সেখান থেকে পশু কুরবানি দেই, যেটা আমাদেরকে বলি, বাট ওই কুরবানিটার মধ্যে কিন্তু অনেক আনন্দ থাকে, একটা আলাদা ভালোবাসা থাকে, ভালো লাগা থাকে। আর আমাদের আমেরিকাটা হচ্ছে কি, আপনার ঈদের দিনও তো আমাদের অফিস করতে হয়, কারণ এবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঈদের দিনই আমাদের বিলিং ছিল, পেরোল ছিল। তো আমাদেরকে বেশিরভাগ সময় কনসেন্ট্রেট করতে হয়েছে ওই দিকে, কারণ আপনি 3,000 3,500 মানুষের পেমেন্ট দেওয়া, ইটস এ ভেরি বিগ। এর সাথে তো আমাদের কোরবানির ইয়েটা থাকে। তবে আমাদের আগে থেকেই তো আপনার সবকিছু সেট করা থাকে, ওনারাই রেডি করে আমাদেরকে দিয়ে যায়। অর্থাৎ উৎসবটা একটু ভিন্ন, তবে মনের ভিতর যে আনন্দ সেটা হয়তো কোনো অংশে কম নয়। আনন্দ তো সবসময় থাকে, যে আমরা সকালে যখন উঠি আপনার ভাবি যে রেডি করা সমস্ত নাস্তাগুলো, মনে করেন আমরা যত ধরনের আইটেম সে নিজে রান্না করে, এটাই হচ্ছে মেইন চাওয়া বা মেইন পাওয়া থাকে। আমরা নামাজ পড়ে এসে আবার ওইটাই খাই, বন্ধু বান্ধবকে ডাকি। তো একটু তো মনে করেন বাংলাদেশে একটু তো ব্যতিক্রম থাকেই কাজের পরিধি থেকে। এসব আমাদের আপনার কাছে শুনবো, সেটি হলো যে আকাশ রহমান ভাই তিনি প্রায় এসে স্টুডিওতে হোম কেয়ারের বিভিন্ন বিষয়গুলো জানান, তবে আপনার কাছ থেকে হয়তো জানার সুযোগ কম হয়। আপনি এই হোম কেয়ারের চেয়ারম্যান, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে একদম শুরুতে প্রাথমিক যে বিষয়টি দর্শকরা জানতে চান, হোম কেয়ার যারা এখনো নেননি তারা অনেকেই জানতে চান হোম কেয়ার পাওয়ার যোগ্যতাটা আসলে কি, কারা এটি পাবেন? সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর হোম কেয়ার নিয়ে যেহেতু কাজ করছি, হোম কেয়ারের শুরুটাই যেমন যে হোম কেয়ার কিভাবে পাবো, তো এটার জন্য প্রথমত দরকার হয় মেডিকেট। আমরা প্রথমেই জিজ্ঞেস করি যে আপনার মেডিকেট আছে কিনা। তো যখন মেডিকেট থাকে তো মেডিকেটটা আমরা ইপিএইচে চেক করে দেখি যে তার এলিজিবিলিটিটা আছে কিনা। যদি সে এলিজিবল হয় তখন আমরা যে কোনো একটা ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা রেফারেল পাঠাই এবং প্রসেসিংটা শুরু করে দেই। তারপর হচ্ছে যে আপনার মেডিকেট থেকে 2টা নয়া অ্যাপয়েন্টমেন্ট বলে, সেটা নিতে হয়, ইন্স্যুরেন্সের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তারপর হচ্ছে আপনার প্ল্যান ট্রান্সফার আছে, পরপর ধাপে ধাপে অনেকগুলো কাজ চলে। এটা কিন্তু বয়সের কোনো বিষয় আছে? অনেকে আমরা ভাবি যে হোম কেয়ার পেতে হলে আপনাকে বয়স্ক মানুষ হতে হবে, অর্থাৎ একেবারেই আপনি চলতে ফিরতে পারছেন না এই ধরনের মানুষ হতে হবে, কিন্তু নাকি যাদের কম বয়স কিন্তু শারীরিকভাবে তাদের নানা সমস্যা আছে তারাও হোম কেয়ার পেতে পারেন? হ্যাঁ, আমরা যেটা কাজ করছি 21 বছরের উপরে মানুষদের নিয়ে কাজ করছি। তো যাদের 21 বছরের উপরে যে কোনো একটু ফিজিক্যালি সে ডিজেবল আছে বা সে সবকিছু করতে পারছে না একা একা, সে পেতে পারে। আকাশ রহমান ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে মেডিকেট এই শব্দটা একদম হোম কেয়ারের শুরুতেই চলে আসে, কিন্তু মেডিকেটের অনেকগুলো কনসেপ্ট অনেকের কাছে পরিষ্কার নয়। এই মেডিকেট কারা পাবেন, কারা পাচ্ছেন, কারা পাওয়ার যোগ্য?
যেহেতু হোম কেয়ার পেতে হলে আপনার মেডিকেট লাগবেই, তাই মেডিকেটটা জানতে চাই। মেডিকেট আসলে কিন্তু অনেক বড় একটা জিনিস, মানে পুরা নিউ ইয়র্ক স্টেটের মেডিকেট এক ধরনের, আর একটা ভার্জিনিয়ার মেডিকেট এক এক ধরনের। তো নিউ ইয়র্ক স্টেটের মেডিকেটের হচ্ছে এটা আপনার বয়সের উপর তো নির্ভর করে, এর সাথে হচ্ছে আপনার ইনকাম। মেডিকেটটা টোটালি কিন্তু ইনকাম, যারা কম আয়ের মানুষ, যেমন আপনি যদি সিঙ্গেল ফ্যামিলি হন বা একজন হয়, ওখানে আপনার বাৎসরিক ইনকাম থাকে 16,000 টাকা বা এর কম। দেখা যাচ্ছে আপনার দুইজন ফ্যামিলি হলো 17,000 টাকা বা 18,000 টাকা, এর একটা পুরো একটা চার্ট থাকে। তো আপনি যদি ওই লো ইনকাম হন, আপনি অবশ্যই মেডিকেট পাবেন। আর মেডিকেট থাকলেই যে আপনি হোম কেয়ার পাচ্ছেন ব্যাপারটা কিন্তু তাও না। মেডিকেটের মধ্যে আপনার অনেক ধরনের ব্যারিয়ার থাকে, বা আমরা বাধা বাংলা যেটাকে বলি, ব্যারিয়ার গুলো রিমুভ করলেই আপনি হোম কেয়ারের জন্য উপযুক্ত। অনেকে আছে যে একটা প্ল্যান বলে এসেনশিয়াল প্ল্যান। এসেনশিয়াল মানে কি, আপনার নিতান্তই এসেনশিয়াল যে কাজগুলো, আপনি শুধু ডাক্তার দেখাতে পারছেন, শুধু ওষুধ দেখাতে নিতে পারছেন, বাট আনুষঙ্গিক যে হোম কেয়ার বা আদার যে একটা মেডিকেটের আন্ডারে কিন্তু আপনার একটা টাকাও গভর্নমেন্ট দিয়ে দেয়, স্টেট দিয়ে দেয়, যে আপনি ওই টাকা দিয়ে বাজারও করতে পারবেন। ইটস লাইক ডেবিট কার্ড। তো অনেকগুলো ক্যাটাগরির থেকে আর একটা একটা ছোট্ট ক্যাটাগরিটা হচ্ছে আপনার হোম কেয়ারের পার্ট। তো ওই কোডগুলো, যেমন একটা কোড থাকে মেডিকেটের 78 কোড বলে, কোডগুলো যতক্ষণ পর্যন্ত আপনি রিমুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি হোম কেয়ারের জন্য এলিজিবল হচ্ছেন না। আচ্ছা, তাহলে মেডিকেট থাকলেই আপনি হোম কেয়ার পাচ্ছেন, বিষয়টা এমন কোনো গ্যারান্টি নাই। আমরা একটা জিনিস আপনাকে বলি, যে অনেকেই বলে যে আমরা তো বাংলাদেশ থেকে এসেছি বা পাকিস্তান থেকে এসেছি বা নেপাল থেকে এসেছি, আমি কালকে থেকে হোম কেয়ার নিতে চাই। মানে মানুষের কনসেপ্টটা কিন্তু আমরা অনেকেই ক্লিয়ার করতে পারি না। যে আমরা ফোনে বলি যে ওকে ভাই আমার বাবা মা আসছে, কালকে থেকে তারা হোম কেয়ার নিতে চায়। আমি তো একটা হোম কেয়ারের প্রসেস করতে দেখা যাচ্ছে 4 উইকস টু 8 উইকস, 12 উইকসও কিন্তু লেগে যাচ্ছে। এই জিনিসগুলো যে তথ্য নির্ভরযোগ্য ইনফরমেশন গুলো মানুষের কাছে পৌঁছানো, এটাও কিন্তু আমাদের হোম কেয়ার মালিকদের দায়িত্ব, যারা কাজ করেন। যে নাহলে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যে আমি ওইটা হোম কেয়ারে দিয়েছিলাম, আজকে 3 মাস হয়ে গেল, আমি আমার বাবা মাকে এলিজিবল করতে পারছি না, বা আমি হোম কেয়ার সেবাটা দিতে পারছি, বা আমি টাকাটা পাচ্ছি না। কিন্তু যে আপনি হোম কেয়ারের রিসিপশন থেকে, ইনটেক থেকে, কোঅর্ডিনেট থেকে বসেন, ওনাদেরই দায়িত্ব হচ্ছে জিনিসগুলো বুঝাইয়া দেওয়া, মানে ক্লিয়ার করা। তা আমরা যখন প্রথম থেকে যদি মেডিকেটটা, যে এশা রহমান বললেন যে ইপেসটা দেখে যদি আমরা ধাপগুলো বলে দিই, যে 3টা ধাপে শুধু এখন অ্যাসেসমেন্টই হয়। আর এখন স্টেট বা মেডিকেট এরা চাচ্ছেই যে যত বাজেট কাটা যায়, হোম কেয়ার কত কম দিবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ফার্স্ট অ্যাসেসমেন্টে ফেল করে দিচ্ছে। এখন 30-40% লোক কিন্তু ফেল করে। আপনার সবকিছু আছে এলিজিবল, কিন্তু ওরা নয়া একটা বলে যে নিউ ইয়র্ক ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসর, যেটা ওটার মাধ্যমে আপনি যদি ফেল করেন, স্কোর 4-এর নিচে পান বা 3, আপনি কিন্তু আর এলিজিবল না। আপনি কিন্তু বাহ্যিকভাবে বলতেছেন আপনি অসুস্থ, রিয়েলি আপনার হোম কেয়ার দরকার, কিন্তু শুধু আপনি ওখানে ফেল করার জন্য আপনি পাচ্ছেন, আপনাকে 72 ডেজ ওয়েট করতে হচ্ছে আবার রিঅ্যাসেসমেন্টের জন্য। আচ্ছা, তার মানে এইখানে কেউ যদি ফেল করেন, তাহলে আপনি বলছিলেন যে 3-4টা ধাপে তাকে যাচাই করতে হয়। সেই যাচাইয়ের জায়গায় প্রথমেই যিনি ফেল করেন তাকে 72 ডেজ ওয়েট করতে হবে আবার আবেদন করার জন্য। এটা কিন্তু অনেক বড় একটা তথ্য, কারণ হচ্ছে যে টিবিএন এর কিন্তু নিউ ইয়র্কের যে বাঙালি কমিউনিটিটা, আমি দেখছি 70-80% লোক টিবিএন। আমাকে কিন্তু, আমি ডাক্তারের অফিসে গেলে আমাকে বলে যে আকাশ ভাই আমি কিন্তু আপনাকে চিনি। আমাকে একজন চা খাইছে আজকে হিল সাইডের মোড়ে একটা আঙ্কেল, কি উনি টিবিএন করে আমাকে দেখছে, হোম কেয়ার মালিক ওইসব কিছু না, আকাশ ভাই আমি আপনাকে দেখছি এই জন্য। তো আপনাদের মাধ্যমে যদি আমরা ইনফরমেশনটা সঠিকভাবে দিতে পারি, এটা কিন্তু টিবির ইনকাম বা সেই ক্ষেত্রে না, কিন্তু মানুষের জ্ঞানটা, মানে জানাটা কিন্তু আপনারাই দিই। এই জন্য কিন্তু আপনাদেরকে সেলুট করা উচিত, এই ধরনের প্রোগ্রাম আপনাদের করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আমরা আরো একটা তথ্য আপনার কাছে জানতে চাই, সেটা হলো কেউ একজন মেডিকেট পেলেন, তিনি বললেন যে পরের দিন থেকেই আসলে হোম কেয়ার চান, কিন্তু পাওয়ার জন্য একটা সময় লাগে। এই সময়টা আসলে কতদিন তাকে অপেক্ষা করতে হবে আবেদন করার পর? নর্মালি হচ্ছে আপনার এটাকে একটা কাট অফ ডে থাকে, আপনি অ্যাপ্লিকেশন করার মধ্যে আপনি 3টে অ্যাসেসমেন্ট করতে হয় প্রতি মাসের 18 তারিখের মধ্যে। আপনি এখন মনে করেন 15 তারিখে মেডিকেট পেয়েছেন, আপনি কোনো অবস্থাতেই দেখা যাচ্ছে সামনের মাসেও আপনি অ্যাসেসমেন্টের ডেট পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি 4 উইকস এবং 4 উইকস অ্যাডিশনাল 8 উইকস কিন্তু আপনি লেগে যাচ্ছে। আপনি জুনে অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি অগস্টে শুরু হবে,
এটা অনেকেই কিন্তু পরে অ্যাপ্লাই করছেন, আগে আপনাকে সব অ্যাসেসমেন্ট করতে হবে। আর একটা যেটা এসে আপা বলছেন যে প্ল্যান ট্রান্সফার, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। আপনি সব কিছু করছেন, আওয়ারও পেয়ে গেছেন, কিন্তু ভুল করে প্ল্যান ট্রান্সফারটা করেননি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. তাহলে কিন্তু আপনি পুরো 1 মাস কিন্তু আপনাকে পিছিয়ে যাবে। জি, এসব আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো, অনেকে আছেন যারা ভাবছেন তিনি হোম কেয়ার নেবেন, তার হয়তো মেডিকেল আছে, তিনি হয়তো এখন পর্যন্ত আবেদন করেননি। তাহলে ওনাকে কি একটা যে কোনো হোম কেয়ার এজেন্সির সঙ্গে সংযুক্ত হতে হবে, নাকি তিনি নিজে নিজেই আসলে এই আবেদনটি করতে পারবেন? কিছুটা সময় পর্যন্ত নিজে নিজে করতে পারেন। যেমন মেডিকেডের তার যদি নাম্বার থাকে যে নায়া থেকে সে অ্যাসেসমেন্টের ডেটটা নেবেন, তার কাছে সে নাম্বার থাকলে সে নিজেই অ্যাসেসমেন্টের ডেটটা নিতে পারেন। তো নেওয়ার পরে সে 2টা অ্যাসেসমেন্ট করতে পারে। তারপরে হচ্ছে যখন তার ইন্স্যুরেন্সের থেকে সে নেবে, সেক্ষেত্রে যে কোনো ইন্স্যুরেন্সের সাথে যেতে গেলে একটা হোম কেয়ার এজেন্সিকে চুজ করতে হবে। কারণ এজেন্সি কি বলে ইন্স্যুরেন্সগুলো এজেন্সির মাধ্যমে পেশেন্টগুলো এনরোল করে থাকেন, সেখানে একটা এজেন্সির কাছে শেষ পর্যন্ত তাকে যেতে হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি, আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে এই হোম কেয়ার যারা নিচ্ছেন তাদেরকে আপনারা সহযোগিতা করছেন, আপনাদের পরামর্শ যদি শুরু থেকে তিনি একটা হোম কেয়ারের মাধ্যমে যান, তাহলে কি তার যে বিষয়গুলো রয়েছে যেমন বললো মেডিকেডে ফেল করার, তো সেই জায়গাগুলো আমরা বুঝিয়ে দেই যে এইভাবে আপনারা যদি অ্যাসেসমেন্টে অ্যাটেন্ড করেন তাহলে আপনার ফেল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ফেল করার তার মানে আপনারা তাদেরকে আগে থেকে একটা প্রস্তুত করে তোলেন, প্রিপারেশন করা। তারা তো একটা ভয় পায় যে একটা অ্যাসেসমেন্ট লম্বা, ফার্স্ট অ্যাসেসমেন্ট 2.5 থেকে প্রায় 3 ঘন্টার মতো হয়, সেকেন্ডটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তো একটা লম্বা সময়, অনেক সময় তারা একটু ভয় পেতে পারে। তো সেইগুলো আমরা মোটামুটি অফিস থেকে সবাই বুঝিয়ে দেয় তাদেরকে যে এভাবে হবে। আকাশ ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো এই যে অ্যাসেসমেন্টের প্রক্রিয়াটা, এখানে অনেকে আছেন যে আপনি বলছেন যে গতকালকে হয়তো বাবা মা এসেছেন, তিনি আজকে আপনার কাছে চাইছেন। যারা আসছেন বাবা মারা, একদিকে তারা বয়স্ক, একদিকে তারা অসুস্থ, অন্যদিকে তারা হয়তো বাংলাদেশ থেকে এসেছেন কিংবা অন্য কোনো দেশ থেকে তিনি এসেছেন। তারা হয়তো পুরোপুরি যে পরীক্ষাটা দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত ভাবছেন না, কিংবা তারা হয়তো এক ধরনের তাদের মধ্যে সংকোচ কাজ করছে। তারা অসুস্থতার কারণে সেটি হতে পারে, বয়সের কারণে হতে পারে, কমিউনিকেশনের স্কিলের কারণে হতে পারে। তখন কি আপনারা যে এজেন্সিগুলো আছেন তারা কি তাদেরকে প্রস্তুত করে তোলার জন্য বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করেন, কিংবা কি ধরনের সহযোগিতা তাদের করেন? জুয়েল ভাই ধন্যবাদ। একটা জিনিস, এখানে কিছু কিছু জিনিস থাকে যেটা আপনি তো পাবলিকলি বলাটা আপনার এক ধরনের না, কারণ আপনি হোম কেয়ারটা নিবেন, আপনি নিডস আছে কিনা এটা কিন্তু আপনাকেই ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করা মানে কি, যে তারা দেখবে যে আসলে স্কোরিংটা যখন করে নায়ার একজন নার্স আরএন, দে আর ভেরি ভেরি এফিশিয়েন্ট নার্স, কারণ ওরা আপনার হাত উঁচু করাটাই বোঝে যে আপনি কতটুকু হাত উঁচু করতে পারেন। এটা একটা কোশ্চেন কিন্তু, যে আপনার হাতটা একটু উঁচু করে দেখেন আপনি কতটুকু উঠাইতে পারেন। আসলে কিন্তু ওনার নিডস হোম কেয়ারটা, কিন্তু হাতটা ডাইন হাতটা ওনার অনেক সচল, উনি কিন্তু তুলে ফেলেন, ইজিলি ভাবে তুলে ফেলে। তখন দেখা যাচ্ছে কি আসলে ওনার এই পাশটাও কিন্তু ডিসেবল আছে, কিন্তু উনি বোঝায় ওই যে ব্যাখ্যাটা যে আপনি আসলে দরকার, তখন কিন্তু ওনাকে দেখা যায় যে স্কোরে সে কমাই দিচ্ছে যে না উনি তো আসলে সচল। এই জন্য আমরা কিছু কিছু টিপস দেওয়া, মানে আসলে যার দরকার আমরা তাদেরকেই বুঝাই, আসলে যার দরকার নাই তার তো আমরা বুঝাই কোনো ইয়ে নাই যে না আপনার আসলে একটা 40 ইয়ার্স এর লোক সেই ট্যাক্সি চালাচ্ছে বা একটা কাজ করতেছে, সেও অনেক সময় চায় যে আমি হোম কেয়ারটা নেই বা আমার ছেলে আমার জন্য কাজ করবে। কিন্তু আসলে যে নিডস, আমরা সবসময় চেষ্টা করি যে আপনি নিডসটা কভার করার জন্য। আসলে তো কিন্তু নিডস, কারণ আপনি এই বয়সে কিন্তু লন্ড্রিতে যেতে পারেন না, আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন না, আপনি ড্রাইভ করতে পারেন না, আপনি বাজার করতে পারেন না। আসলে কনজিউমার ডিরেক্টেড প্রোগ্রামটা কি, কনজিউমারের যে দিক নির্দেশনা দিবে তার কেয়ার গিভার সেই কাজটা করে দিবে, দ্যাট ইজ কনজিউমার ডিরেক্টেড প্রোগ্রাম। ডিরেকশন দিচ্ছে যে আমার লন্ড্রিটা তুমি করে দাও বাবা, আমার রান্নাটা তুমি করে দাও মা। এই যে রান্না করছেন, লন্ড্রি করছেন, বাজার করছেন, কাপড় চোপড় পরিষ্কার করে দিচ্ছেন, এটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি পেমেন্টটা পাচ্ছে ছেলে মেয়ে। আমরা কিন্তু অনেকে চিন্তা করি যে না হোম কেয়ার মানেই হইতে হবে আমি ডিজেবল, আমি কিছু করতে পারি না,
আমার ছেলে মেয়ে দেখবে, এটা তো আছে। কিন্তু যেহেতু সিডিপ্যাপ কনজিউমার ডিরেক্টেড প্রোগ্রাম, সেক্ষেত্রে আপনার নিত্য নৈমিত্তিক যে কাজটা থাকে ওই কাজটা করে দিলেই কিন্তু ইউ আর এলিজিবল। আচ্ছা, ওকে, এখানে অনেকগুলো তথ্য নতুন করে আমরা পেলাম। এসে আপা, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে যখনই কেউ একজন হোম কেয়ার পাওয়ার মতো এলিজিবল হয়ে গেলেন, অ্যাসেসমেন্ট গুলোতে তিনি পাশ করলেন, তারপর কিন্তু কেয়ার গিভার কে হবেন সেটা ঠিক করা একটা বিষয় আছে। এই কেয়ার গিভার কারা হতে পারেন? ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। শুধু হাজবেন্ডের জন্য ওয়াইফ হতে পারবেন না, ওয়াইফের জন্য হাজবেন্ড হতে পারবেন না। এছাড়া তার যিনি হোম কেয়ার নিচ্ছেন তার এই সিলেক্ট করার ক্ষমতা তো আছে, তিনি যে কাউকে সিলেক্ট করতে পারবেন, সেটা পরিবারের বাইরেও কাউকে সিলেক্ট করতে পারবেন, পরিবারের বাইরেও করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু অ্যাড করে দেই যে কনজিউমার ডিরেক্টেড প্রোগ্রাম মানে হচ্ছে কনজিউমার যা বলবে, অ্যাকচুয়ালি কিন্তু কনজিউমারের এমপ্লয়ি কিন্তু তার ছেলে মেয়ে, এবং আমাদের ওখানে একটা সিগনেচার করা থাকে যে এনরোলমেন্ট এগ্রিমেন্ট বা আপনার কনজিউমার এগ্রিমেন্ট, ওটাতে বলা থাকে যে আমার এই কাজ তুমি করে দিতে বাধ্য, দ্যাটস ওয়াই ইউ আর গেটিং পেইড। তো ছেলে বাবা যাকে চুজ করবে, বাবা আমি একটা এক্সাম্পল বলছি, যে কনজিউমার যাকে চুজ করবে, বয়স্ক লোকটা যাকে চুজ করবে, এবং ওখানে 15 to 20 পেজের একটা এগ্রিমেন্ট থাকে যে তুমি এই কাজগুলো তুমি করবা, এই কন্ডিশনে আমি তোমাকে হায়ার করছি, হোক ছেলে মেয়ে, হোক নাতি, হোক ভাই, পাড়ার প্রতিবেশী, বাট ও কিন্তু আপনাকে সাইন করতেছে কাজ করার জন্য, এবং তার ফায়ার করার ক্ষমতাও রাখে। হায়ার এবং ফায়ার দুটোই কিন্তু বাবা মা করতে পারে, এটাই বড় জিনিস। এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে ও আচ্ছা ছেলে করতেছে, বাট একটা যদি ছেলে নামে বাবা কমপ্লেইন করে যে আমি সার্ভিসটা পাচ্ছি না, ছেলে দ্যাট ডে ফায়ার, ওই সময়ের জন্য ছেলে ফায়ার হয়ে যাবে, মানে চাকরি থেকে চাকরিচ্যুত হয়ে যাবে, এটা অনেকেই জানে না। এই যে যারা কেয়ার গিভার, তাদেরকে কি ফুল টাইম এই কাজটি করতে হবে, নাকি তারা অন্য কোনো কাজ করার পাশাপাশি বাবা মাকে, যেহেতু বলা হচ্ছে যে ছেলে মেয়ে করতে পারবেন, বাবা মাকে সেবা দেওয়ার সুযোগ পাচ্ছেন, তারা হয়তো একই বাড়িতে অবস্থান করছেন, সেক্ষেত্রে তাকে কি কোন আওয়ারটা তিনি বাছাই করবেন, এটা কি আসলে স্টেট ঠিক করে দেবে, নাকি তার পক্ষে সম্ভব যে আমি এই সময়টা আমার সেবাটা নেব? এটা পিএ এবং কনজিউমার দুজনে মিলেই হচ্ছে যে ই করতে পারেন যে আমার কোন সময়টায় সার্ভিসটা বেশি দরকার, তো ওই সময়টাই তারা সিলেক্ট করে নেন যে কখন। দেখা গেল উনি হয়তো তার ছেলে কিংবা মেয়েকে কেয়ার গিভার ঠিক করছেন, ছেলে মেয়ে হয়তো অন্য কোথাও চাকরি করে, কিন্তু একই সময় বাকি সময়টা তিনি বাবা মার সেবা করেন। তো ওই যে সময়টা তার চাকরি বাইরে গিয়ে সিলেক্ট করা, সেই সুযোগ কি রয়েছে? হ্যাঁ, সেই সুযোগ আছে। এবং আকাশ ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে পেমেন্টটা যারা কেয়ার গিভার তারা আসলে কিভাবে পেমেন্টটা পান, সেই পেমেন্টটা কারা দেন, কোন বাজেট থেকে সেটা দেয়া হয়, সেটি পাওয়ার উপায় কি, এবং সেটা আসলে কত অঙ্ক? এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিউ ইয়র্ক সিটিতে বাঙালি কমিউনিটিতে এখন যেটা জানা, আসলে পেমেন্টটা কিভাবে পাচ্ছে, পেমেন্টটা মিসইউজ হচ্ছে কিনা, পেমেন্টটা না সেবা দিয়ে পাচ্ছে কিনা, এটা আসলে না সেবা দিয়ে পাওয়ার আসলে কোনো সুযোগ নাই। কারণ মানুষ যে তথ্য নির্ভর যদি কথা বলেন বা লেখেন নিউজ পেপারে, তাহলে মানুষ কিন্তু জানে। আপনি লিখে দিলেন হেডলাইনে যে সেবা না দিয়েই টাকা পাচ্ছে, আসলে আপনি তো আপনার বাবার জন্য কাজ করছেন, বাবার সার্টিফাই করে দিচ্ছে, ওখানে দুইটা কলাম থাকে, একটাতে থাকে কনজিউমার সিগনেচার, একটাতে থাকে কেয়ার গিভার সিগনেচার। কনজিউমার আপনার বাবা, বাবা কিন্তু সিগনেচার বা টিপসই দিয়ে দিচ্ছে আমার ছেলে 8টা থেকে 5টা পর্যন্ত, এর মধ্যে একদিন লন্ড্রি করে দিছে, একদিন বাজার করে দিছে, একদিন আমার ঘর গুছাই দিচ্ছে, একদিন ওষুধ খাওয়াই দিচ্ছে। ওগুলো তো যতক্ষণ পর্যন্ত না আপনার বাবা সাইন করে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পেমেন্ট দিচ্ছি না। এটা কিন্তু অনেক বড় ধরনের একটা জিনিস আমরা যেটা অ্যাভয়েড করছি। আপনার ইলেকট্রনিক ভেরিফিকেশন বলে, ইভিভি, ইলেকট্রনিক ভেরিফিকেশন, যেটা সেটা হচ্ছে আপনি যখন 100 ফিটের মধ্যে যা ক্লক ইন করছেন, তার মানে আমরা এই টিভিন 24 সার্ভিস দিতে এসেছি, আমি আমার বাবা টিভিন 24 মধ্যে আছে, আমি টিভিন 24 100 ফিটের দূরে গেলে আমার ক্লক ইন হবে না। আবার যতগুলা কাজ করছে ওখানে শীটে থাকে যে তুমি কি কি করছো, লন্ড্রি করছো, তুমি বাজার করছো, তুমি আমাকে ওষুধ রেডি করে দিছো, আমাকে রান্না রেডি করে দিছো, তারপরে ওটা ক্লোজ হয়। তো টাকাটা অ্যাকচুয়ালি মেডিকেড থেকে টাকাটা পায় হচ্ছে এমএলটিসি, ম্যানেজ লং টার্ম কেয়ার। যারা মেডিকেড ধরে প্রথম হচ্ছে ম্যানেজ লং টার্ম কেয়ার, মানে আপনি যাকে প্রথম টাকাটা দেন ও কিন্তু 100% অ্যান্সারেবল হচ্ছে মেডিকেডের কাছে, গভর্নমেন্টের কাছে।
মেডিকেড আমাদেরকে টাকাটা দেয়, আমরা পিএ কে টাকাটা দেই, টাকাটা 3 হাত সার্টিফাই হয়ে আসে। তো আমাকে এমএলটিসি যখন আমাকে টাকাটা দেয়, আমাকে টাকাটা দিচ্ছে 30 দিন পরে, আমি কিন্তু এই সপ্তাহের টাকা সামনের সপ্তাহে দিয়ে দিচ্ছি, আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ব্যাকফুডে, আমার যদি 3000 মেম্বার থাকে, 3000 মেম্বারের আমার $2.5-3 মিলিয়ন কিন্তু আমার ব্যাকফুডে আছে। এমএলটিসি যদি সার্টিফাই না পায়, ওরা অল অফ এ সাডেন বললো আমি এহসান জুয়েলের টাইমশিটটা দেখতে চাই, সে কাজ করছে কিনা, আমি দিতে মাইক্রোসেকেন্ডের মধ্যে দিতে বাধ্য। তো আমি যদি টাইমশিটটা না দেই, এমএলটিসি আমাকে টাকাটা দিবে না। এমএলটিসি আনসারেবল মেডিকেট, আসলে মেডিকেট তার কাছে চাইছে, মেডিকেট আমার কাছে ডাইরেক্ট মেডিকেট কখনোই চাবে না। ভুল ভ্রান্ত তথ্য আমরা মানুষকে দিচ্ছি। কিন্তু আপনি সুন্দর একটা বলছেন, যখন আপনারা কেয়ার গিভারকে টাকাটা দিচ্ছেন, তখন কি আপনারা নিজস্ব চ্যানেলে কিংবা আপনাদের কাছে কোনো ডকুমেন্টস জমা দিতে হচ্ছে যে তিনি আসলে সেবা দিয়েছেন কিনা, নাকি সেবা না দিয়েই তিনি টাকাটা নিয়ে যাচ্ছেন? সেবা না দিয়ে টাকা দেওয়ার তো কোনো আমাদের অপশনস নাই। এর কারণ হচ্ছে যে আমাদের যে আওয়ার 30 আওয়ার্সের হিসাব কেয়ার গিভার কিন্তু আমাকে দিচ্ছে। এভরি স্যাটারডে নাইট বা 11:59 মধ্যে আমাদেরকে তারপরে দিতে হচ্ছে, এবং প্রতিদিন সে ক্লক করছে কিনা ওটা কিন্তু আমাদের সার্ভারে আসছে জমা। তো আপনি যখন নিজে দেখবেন তখন আপনি ক্লিয়ার থাকবেন। আর আপনি যদি আজকে এই কোশ্চেনটা না করতেন, আপনিও চিন্তা করতেন যে ও আচ্ছা এটা তো সেবা না দিয়েও টাকাটা পাচ্ছে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। ওনার দুইজনের সিগনেচার করা প্রিন্ট আউট বা স্ক্যান করা পেজটা আমাদেরকে পাঠায়। এর উপর আমাদের টাইমশিট ডিপার্টমেন্ট আছে, তারা ভেরিফাই করে, অনেক সময় ফোনও দেয়, আঙ্কেল আপনার ছেলে কালকে কয়টায় কাজ করছিল। যদি কাজ না করে ওরা কিন্তু একটু আমতা আমতা করবে, বলে হ্যাঁ আমার বাবা তো টাইমশিট ছিল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত ছিল, হ্যাঁ এর মধ্যে সে বাজার করতে গেছে। বাজার করাটাও তো এই কাজের মধ্যেই হয়তো, কারণ তাকে সেবা দিচ্ছেন এবং সেবার বিনিময়ে টাকা। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা দেখছিলেন টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান। একটা বিরতিতে যাচ্ছি, ফিরবো শীঘ্রই, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সঞ্জুল, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন আশা গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান ঈশা রহমান এবং আশা গ্রুপ অফ কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিও আকাশ রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা ঈদের আলোচনায় দিয়ে শুরু করেছিলাম শুরুতে, এবারও ঈদের আলোচনায় করব আমরা। তবে একটু আমরা জানতে চাই যে আপনারা তো আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার চালান, যেটা আসলে অনেক বড় একটা পরিবার, আমি নিজেও দেখার সুযোগ হয়েছে। তো সেই জায়গাটাতে আপনারা এই যে ঈদটা তাদের সাথে ঈদের যে আনন্দ ভাগাভাগি করা, সেটার পরিকল্পনাটা কেমন আপনাদের? ধন্যবাদ জুয়েল ভাই। আর একটা জিনিস, আমি এবার আমাদের ঈদের আনন্দ তো আলাদা, কিন্তু জুয়েল ভাইয়ের ঈদের আনন্দ কিন্তু একটু আলাদা। সবাইকে বলি, সেটা হচ্ছে যে জুয়েল ভাই এবার বাবা হয়েছেন, তো উনি তো পাবলিকলি মিষ্টি ডিস্ট্রিবিউট করতেছে আমি যতটুকু জানি। তো এবার জুয়েল ভাইয়ের আনন্দটা আলাদা ছিল। আমি সবসময় জুয়েল ভাই আমাকে প্রশ্ন করে, আমি একটা প্রশ্ন করি, জুয়েল ভাই এই আপনি 26, 27, 28 বছর পরে একটা ঈদ করতেছেন, যেটা নতুন একটা অতিথি নিয়ে, আপনার ঈদটা কেমন করতেছেন? নিঃসন্দেহে আসলে এই অনুভূতিটা শেয়ার করার মতো না আর কি। এটা একদম স্বর্গীয় একটা অনুভূতি, এবং এটা ভালো লাগছে, খুব ভালো লাগছে যে মানে বাচ্চার সাথে এই সুযোগটা পেয়েছি। তো আমরা যেটা বলছিলাম যে এটা সোশ্যাল ডে কেয়ারের প্রতিবারই আমরা যেটা ঈদে করি, যে আমাদের তো দুপুরে একটা বড় ধরনের খাবারের ব্যবস্থা থাকে প্রতিদিনই ডে কেয়ারে। তো এসা যেটা করে সবসময়, যে ও নিজে ওই দিনের পুরো রান্না, মনে করেন 100 জন হলে পরে 100 জনের ওই রান্নাটা, মনে করেন যে এবার মাংসটা, খাসির মাংসটা ও নিজে রান্না করে ডে কেয়ারে নিয়ে আসবে। এবং দেখা যাচ্ছে ঈদের পরের যে আমরা ডে কেয়ারটা পাবো, সেখানে ওই রান্নাটা কিন্তু থাকে প্রতিবারে। যে এবং আঙ্কেলরা আন্টিরা আপনাকে যদি লাইভে দেখেন যে ওনারা কতটা মজা পান বা কতটা চিন্তা করে যে আজকে কুরবানি মাংস তারা মানে বলে দেয় যে সামনে মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এটা এসে নিজে রান্না করে নিয়ে আসবে। এটাই ওই দিনে ওনাদের একটা আলাদা
অনুভূতি থাকে হয়তো যে- সেটা তারা বাসায় রেগুলার কিংবা নিয়মিত খান, কিন্তু যখন সবাইকে নিয়ে একটা পারিবারিক আনন্দঘন পরিবেশে খান, বন্ধুদের যারা আসেন নিঃসন্দেহে তারা বন্ধু হয়ে যান, তখন তাদের মধ্যে বাড়তে একটা পিকনিক পিকনিক আনন্দ। হ্যাঁ, ওনাদের কাজ তো করে। আসলে ওই দিনটাই, আমাদের যেদিন ডে কেয়ারে যান ওনাদেরই থাকে পিকনিকের চেয়েও বেশি। ওনারা আলাদা কাপড় চোপড় পরেন, অনেক সময় আগে মানে অনেক ছেলে মেয়ে যারা থাকে আমাদেরকে ফোন করে, বাবা ভাই একটু আজকে আগে পাঠান, আমার মা তো অনেক আগে থেকে সেজে গুজে বসে আছে, কখন যাবে। হয়তো ঈদের নতুন পোশাকটা এই পরে দিনে আসে। তারা পরেন। এবং এসব রহমান, আপনার কাছে জানতে চাই, এই যে অ্যাডাল্ট সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার, এইটা আসলে কি? আমরা হোম কেয়ারের বিষয়টা অনেকের কাছে পরিচিত, অনেকে এই কনসেপ্টটাতে অভ্যস্ত, কিন্তু এই সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারটা জানতে চাই, এখানে আসলে কি হয়, আলাদা কি? আসলে আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারটা আমার পরিবার, এটাকে আমি আমার পরিবার হিসেবেই মনে করি। আর সব আঙ্কেল আন্টিরা এত বেশি ভালোবাসে যে নিজের সন্তানের মতো, লাইক মেয়ে ছেলে। আমি যদি আগে যাই জিজ্ঞেস করতে শুরু করে আকাশ বাবা কোথায়, তো আকাশ যদি আগে এসে একটু ডে কেয়ারে জিজ্ঞেস করতে থাকে আশা কোথায়। তো ওনাদের কাছে আমরা সত্যি সন্তানের মতো। আর যেটা হচ্ছে ডে কেয়ারে আমিও খুব আগ্রহে থাকি কখন ওনাদের সাথে দেখা হবে, আঙ্কেল আন্টিদের সাথে। কেউ রান্না করে নিয়ে আসতেছে, কেউ একটা কানের দুল নিয়ে আসতেছে। তো এই যে একটা মানে আত্মার সম্পর্ক যেটাকে বলে, মানে এটা আমি খুব ফিল করি। এটা অনেক বড় ব্যাপার। অনেক বেশি হয়তো বন্ধন তৈরি করে সবার সাথে। হয়তো এই অনেকেই বলছিল যে বিদেশে হয়তো আত্মীয় স্বজন খুব একটা নেই, কিন্তু যখনই অ্যাডাল্ট সোশ্যাল ডে কেয়ারে যাওয়া হয় তখন এক ধরনের আত্মীয় স্বজনই তৈরি হয়ে যায় সেখানে। আত্মীয় স্বজন শুধু না, ওরা খুব মন খুলে কথা বলে, ঝগড়াও মন খুলে করে, বুঝছেন? যে মাঝে মাঝে কিন্তু ঝগড়া লাগে, ঝগড়াটা ভালোবাসার ঝগড়া লাগে। এই বেশিরভাগ ঝগড়া লাগে পলিটিক্স নিয়ে, বেশিরভাগ ঝগড়া লাগে ডিস্ট্রিক্ট নিয়ে। নোয়াখালীর ভাষায় একটা খারাপ কথা বলে, চিটাগাং এ আছে আমাদের কিছুজন, বা বরিশালে আসে শুরু করে, এই বরিশালে কই, ঠিক আছে? কিন্তু ওনারা ওইটা এনজয়ের মধ্যে, মনে করেন সারাটা দিন যে থাকে, সারাটা দিনে একটা উৎসব আমেজ থাকে। যে কারা পাবেন এই সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারটা? কারা পাবেন? যাদের মেডিকেট আছে সবাই কি পাবেন? না, সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারটার সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে আপনি যদি হোম কেয়ার পান, আপনি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার অবশ্যই পাবেন। এবং এটা অনেক বড় একটা জানার জিনিস, যেটা মানুষ অনেকে জানে না। আমি জানাই আপনাদের মাধ্যমে যে আপনি ওইখানে হোম কেয়ারটা ঠিক রেখেই কিন্তু আমাদের এখানে সোশ্যাল ডে কেয়ারটা পেতে পারেন। বা যে কোনো এজেন্সিতে আপনি থাকেন, এমন না যে আপনি আসা হোম কেয়ার চেঞ্জ করেই আসতে হবে, তা কিন্তু না। আপনি শুধু ডে কেয়ারের জন্য বলতে হবে যে আমি, কারণ এখন তো সামার, তাই না? বাসার মধ্যে তো আপনার বাবা মাকে আপনি রেখে সারাদিন রাখতে পারেন না। যখন হোম কেয়ারটা থাকে তখন ওই 5 ঘন্টা কিন্তু আপনি এলিজিবল। বাট বাকি যে 2 দিন বা 3 দিন বা 4 দিন আপনি হোম কেয়ার আওয়ারটা নাই, তখন কিন্তু আপনি ডে কেয়ারে অবশ্যই আসতে পারেন। এবং ওইটা আপনাকে এমএলটিসি কে বলতে হবে যে আপনার যেমন সেন্টার প্ল্যান কেয়ার ম্যানেজারকে বলতে হবে যে আমি 2 দিন বা 3 দিন, আমি এখন যেহেতু করোনা নাই, আমার এক্সস্টেড, আমাকে ডে কেয়ারটা দেন। তখন কিন্তু তারা ডে কেয়ারটা দিবে। এটা কি যখনই হোম কেয়ার নেবেন তখনই বলে দিতে হবে, না পরবর্তীতে না, যাদের হোম কেয়ার আছে তারাও যদি এরকম চান কোনো পাবেন? নিয়ম নাই যে আপনি তখনই বলতে হবে। তখনই বললে ভালো, কারণ একসাথে আপনার দুইটা সার্ভিসটা হচ্ছে। অনেকেই আর হোম কেয়ার আছে, আমার 3-4 হাজার মেম্বারের মধ্যে হয়তো আমার 1000 মেম্বারের ডে কেয়ার আছে। অনেকেই ডে কেয়ার আবার জানি নাই, বা ডে কেয়ার কথা বলেনি, ডে কেয়ার জানেই না। বেশিরভাগ মানুষ ডে কেয়ার সম্পর্কে জানে না। আসলে দেখবেন বাঙালি কমিউনিটিতে অনেক হোম কেয়ারের মালিক আছে, আপনি দেখেন ডে কেয়ার কয়জনে আছে। আমরা প্রথম তখন শুরু করি, এখন তো মনে করেন অনেকে ডে কেয়ার কিনছে লাইসেন্স, বা কিন্তু মানুষকে যে জানানো। আপনাদের এখানে একটা ডে কেয়ারের অ্যাড যায়, আমি জানি আশা ডে কেয়ারের যায়, এখন হয়তো আরো অনেক অ্যাডিশনাল কিছু যাচ্ছে। কিন্তু ডে কেয়ারটা আসলে কিন্তু মানে আনন্দের জায়গা। হোম কেয়ার আপনি বাসায় থাকেন, ডে কেয়ারে যে কয়দিনই আসেন আপনার বাবা মা কিন্তু অনেক সুস্থ বোধ করে। আমার দেখা, আমি প্রতিটি ইন্টারভিউতে বলছি যে অনেক ছেলে মেয়ে আমাদেরকে থ্যাঙ্কস লিখিত জানাইছে যে আমার বাবা মা এক্সস্টেড ছিল, বাসায় ঝগড়া করতো, খেত না, বা কিন্তু এখন তারা অনেক ভালো ফিল করে, তাদের স্বাস্থ্যর দিক থেকে অনেক উন্নতি হয়েছে, মানসিক দিক থেকে উন্নতি হয়েছে বিকজ অফ ডে কেয়ারটা। আর এডিশনাল যে জিনিসটা আপনাকে জানাই যে ডে কেয়ারে আনা এবং নেওয়া, আপনার বাসার দরজা থেকে কিন্তু আমরা নিয়ে আসছি, আবার বাসার দরজায় আমরা পৌঁছে দিয়ে আসতেছি। ট্রান্সপোর্ট কিন্তু আমাদের, তো আপনার কোনো চিন্তার কারণ নাই যে আমার বাবা মা কিভাবে যাবে, বাসে যাবে না ট্রেনে যাবে। আমাদের দায়িত্ব তার টেক কেয়ার করা।
আপনি বাবা মাকে আমার এখানে নিজের ঘর মনে করে আপনি রেখে যেতে পারেন। জি, সেটি আমরা শুনবো আপনার কাছে যে কি হয় আসলে এখানে এই ডে কেয়ারে যখন আসেন একটা নির্দিষ্ট সময় তারা আপনাদের কাছে থাকেন। আকাশ রহমান ভাই বলছিলেন যে তাদেরকে আপনারা নিয়ে আসেন, পৌঁছে দেন, কিন্তু মাঝখানের সময়টাতে তারা আসলে কি করেন, কি কি সেবা পান আপনাদের কাছ হ্যাঁ, থেকে? 10টা থেকে তো ডে কেয়ারটা শুরু হয়ে যায়। তো আসার পরে যেটা হচ্ছে ওনাদের নাস্তাটা রেডি থাকে। তো আসার পরই নাস্তা করেন, নাস্তা করার পর চা কফি আছে ওটা নেন। তারপর হচ্ছে আপনার একটু ফ্রুটস অ্যারেঞ্জ থাকে, সেটা দেয়া হয়। এরপর হচ্ছে খেলাধুলো করে কিছু নিজেদের মতো, কেউ ক্যারাম খেলতেছে, কেউ লুডো খেলতেছে, কেউ গল্প করতেছে। তো কিছুটা সময় থাকে খেলাধুলো। আবার হচ্ছে আরেকটা হচ্ছে বিঙ্গো, যেটাতে সব সময় গিফটের একটা ব্যাপার থাকে, যে সব সময়, এবং গিফট নিয়ে অনেক হইচই থাকে। তো ওই খেলাটা সব সময় থাকে যে একটা গিফট পাবো, ওটার আশা সব, মানে সবাই খুব আনন্দ নিয়ে ওই খেলাটা মানে অংশগ্রহণ করেন। তারপর থাকে যেমন হুজুর আসেন, উনি কিছু লেসন দেন ধর্মীয় ব্যাপার নিয়ে। তারপর আসেন হচ্ছে জিমের এক্সারসাইজের লোক আসেন, আধা ঘন্টা প্রায় 40 মিনিট 50 মিনিট ওনারা জিম করান। তারপর আবার নামাজের কিছুটা সময় থাকেন, প্রে করেন। তো এরপর আবার লাঞ্চের টাইম চলে আসে, লাঞ্চ করা হয়। লাঞ্চের সাথে আমাদের সব সময় কিছু, যেমন সবাই বয়স্ক, তো একটা টক দই যেটা আমাদের, হ্যাঁ, তো ওটা সব সময় অ্যারেঞ্জ থাকে যে এটা থাকতেই হবে, কারণ সবাই একটু বয়স্ক বা প্রেশার আছে, বা হ্যাঁ, এবং ডায়েটের ব্যাপারটা খুব আমি একটু অ্যাড করে দিই, প্রত্যেকটা খাবার কিন্তু নিউট্রিশনিস্ট দ্বারা পরীক্ষিত। আপনি ইচ্ছা করলে কালকে যে মাছ ভাজি করে দিবেন সেটা না, ওখানে আপনার তালিকায় থাকতে হবে, এবং নিউট্রিশনিস্ট আমাদের একজন লাইসেন্স নিউট্রিশনিস্ট হেলদি ফুড সব সময় অ্যাকসেপ্ট করে যে তুমি এইটা দিতে পারবে, এটা দিতে পারবে না। আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে অনেকেরই একটা ভয়ের জায়গা থাকে। এই ভয়ের জায়গাটা হলো তিনি হয়তো একটা নির্দিষ্ট আওয়ার পেয়েছেন হোম কেয়ারের জন্য। এখন যদি তিনি ডে কেয়ার নেন, তাহলে কি তার ওই আওয়ার থেকে ডে কেয়ারের সময়টা কেটে নেওয়া হয়, নাকি এটা বাড়তে, এটার জন্য হোম কেয়ার আওয়ারের সাথে আপনি যখন স্কোরিংটা থাকে, যখন অ্যাসেসমেন্টটা থাকে, তখন ওটা কিন্তু ফিক্সড স্কোর থাকে যে উনি এই স্কোরটা পেয়েছেন, এলিজিবল। এখন থার্ড যখন অ্যাসেসমেন্টটা হয়, এমএলটিসির অ্যাসেসমেন্ট বা ইন্স্যুরেন্স অ্যাসেসমেন্ট হয়, তখন কিন্তু ওনাকে জিজ্ঞেস করে যে আপনার শারীরিক অবস্থা অনুযায়ী আপনি এই 25 ঘন্টা পাচ্ছেন বা 30 ঘন্টা পাচ্ছেন। কিন্তু তখন ওনাকে কিন্তু বলতে হয় যে আমি শুধু 30 ঘন্টা না, আমি সাথে 3 দিন ডে কেয়ারে যেতে চাই। এখন আপনি যদি না বলেন, আপনি বললেন 30 ঘন্টা পাচ্ছেন, ওকে আমি হ্যাপি, চলে আসলাম, অ্যাসেসমেন্ট শেষ, তাহলে কিন্তু আপনি ডে কেয়ার তারা ওটা ব্লক করে দিচ্ছে। আবার পরবর্তীতে যখন আপনি আপনার হোম কেয়ার পেয়ে গেছেন, কিছু কিছু এমএলটিসি আছে, ওকে 30 ঘন্টার পাশে আপনাকে আবার বলে যে ওকে আপনি আরো 3 দিন পাচ্ছেন বা 2 দিন পাচ্ছেন। আবার কিছু কিছু এমএলটিসি, কারণ এমএলটিসি কিন্তু মেডিকেট থেকে একটা বাল্ক টাকা পায়, ও যদি আপনাকে ডে কেয়ারটা আলাদা দিয়ে দিচ্ছে, তখন তো ওটা তার হোম কেয়ার থেকে টাকাটা কমে যাচ্ছে গভর্নমেন্ট থেকে। ওরা চেষ্টা করে আপনাকে না দেওয়ার জন্য, কিন্তু অফিসিয়ালি নিয়ম হচ্ছে আপনাকে দিতে বাধ্য। এটা বাঙালি বা আমরা অনেকেই জানি না, তাকে বার্গেনিং করতে হয় যে না, আমি যেহেতু হোম কেয়ার যাব, সাথে আমি ডে কেয়ারও চাই। অর্থাৎ এটা যদি খাবার কাটার কোনো অপশনস নেই, একটা বিষয় আছে। এছাড়া আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হলো এইবার আমরা জানি যে ঈদ করতে অনেকে দেশের বাড়িতে গেছেন, অর্থাৎ বাংলাদেশে গেছেন। হোম কেয়ার নেওয়া অবস্থায় কেউ যখন দেশে যান, তখন তিনি কি যাওয়ার আগে জানিয়ে যেতে হয়, কিংবা কত দিনের মধ্যে তিনি ফিরলে আবার সেটি পাবেন, কিংবা নতুন করে কোনো জটিলতায় পড়েন কিনা? হ্যাঁ, যখন ছুটিতে যাচ্ছেন হচ্ছে এমএলটিসি থেকে বলাই থাকে, বা এমএলটিসি লিখিত কিছু ডকুমেন্টসও থাকে যে 4 সপ্তাহের মধ্যে ওনাকে ব্যাক করতে হবে। তো যখন 4 সপ্তাহ ব্যাক না করে, 4 সপ্তাহ পর্যন্ত হচ্ছে যে হোল্ড থাকবে সার্ভিসটা, মানে হোল্ড থাকবে, কিন্তু উনিও পেমেন্ট পাবে না, আমাদেরকেও পেমেন্ট দিবে না, বাট সার্ভিসটা হোল্ড থাকবে। তো ওই 4 সপ্তাহ পরে যদি উনি এসে সার্ভিস শুরু করেন, ওই সেম আওয়ারেই ওনার সার্ভিসটা শুরু হবে। আর এর মধ্যে ধরেন 2 মাস কেউ থাকছে, তো সেক্ষেত্রে ওই 4 সপ্তাহ পরে হয়তো পেশেন্টকে ফোন করতেছে, আমাদের ফোন করতেছে যে ব্যাক করছে কিনা। তো যখন দেখে যে ব্যাক করে না, তখন অনেক সময় ডিসএনরোল করে দিচ্ছে। আর তিনি যদি আগে থেকে জানিয়ে যান যে তিনি 3 মাসের জন্য যাচ্ছেন, 4 মাসের জন্য যাচ্ছেন, তাহলে কি কোনো সমস্যা হবে? এমনি 28 দিন পরে সার্ভিস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সার্ভিস অফ করে দেবে। আবার অনেক সময় 28 দিন বা 30 দিন পরে আমাদেরকে একটা ফোন করে যে তোমার কনজিউমার আব্দুর রহিম বা এই
উনি কি এসছেন কিনা, বা তোমাদের সাথে আমাদের সাথে তো যোগাযোগ থাকে অ্যাকচুয়ালি, কবে আসবেন, বা আমাদেরকে যখন আমরা অনেক সময় বলি যে 30 দিন পার হয়েছে আপনি এটা কিন্তু লক করে দিচ্ছে, কারণ এখন নিয়মটা আসলে অনেক ডিফারেন্ট, চেঞ্জ করে ফেলছে। আগে যেমন আসলে পরে আবার 2 মাস পরে আসলে সার্ভিসটা চালু থাকতো, মানে হোল্ডের অবস্থা থেকে চালু করে দিতে পারতো। এখন পুরা নতুন অ্যাসেসমেন্টে যেতে হয়, ইউ আর এ নিউ কাস্টমার না, নিউ কনজিউমার। তারপর 28 দিনের বেশি যারা থাকছেন তারা এই সুযোগটা আবার নতুন করে শুরু করতে হবে পুরোটাই। এখন দেখা যাচ্ছে আগে 30 ঘন্টা পেতো, এখন অ্যাসেসমেন্ট করে ওনার 15 ঘন্টা দিচ্ছে, যেহেতু বাজেট কমানো হচ্ছে, স্টেট থেকে বারবার করে বলা হচ্ছে। একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে করব, আমাদের সময় অলরেডি শেষ হয়ে এসেছে। সেটি হলো যে যারা কেয়ার গিভার, তাদেরকে যখন কেয়ার গিভার ঠিক করেন, তিনি তো আসলে সবচেয়ে সর্বোচ্চ পাওয়ারফুল যে তিনি ঠিক করবেন কে কেয়ার গিভার, কিন্তু অনেকে আছেন নানা ধরনের রোগে ভুগছেন। এই কেয়ার গিভারদেরকে আপনাদের হোম কেয়ার এজেন্সি থেকে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় কিনা, পিসিআর কিংবা প্রাথমিক যে পিছিয়ে না? জুয়েল ভাই, এটা খুবই এই সময়ের একটা যুগোত্তর প্রশ্ন আপনার হচ্ছে যে আমাদের কিন্তু আশা হোম কেয়ার সিডিপ্যাপ এবং আশা হোম কেয়ার লেক্সা, যেটা মাদার কোম্পানি বলেন আপনি, ওটা কিন্তু আমাদের ইনশাল্লাহ আছে এবং আমরা সার্ভিস দিচ্ছি। আপনি যদি ক্রিটিক্যাল বা বেড বাউন্ড বা কোনো রিয়েল যেটা আপনার দরকার, বাজার করা ছাড়া, লন্ড্রি করা ছাড়া, আমরা কিন্তু এখন এইচএচএ এবং পিসিএ সার্ভিস দেই, যেটাকে বলে পেশেন্ট কেয়ার এবং হোম হেলথ এইড। আপনাকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে, ডিপার্টমেন্ট অফ হেলথ, ডিপার্টমেন্ট অফ এডুকেশনে যে লাইসেন্সটা থাকে, ওই লাইসেন্সটা দেখে আমরা গভর্নমেন্টকে এন্ট্রি করার পরে আমরা তাদেরকে পাঠাই সার্ভিসের জন্য। তো এটা আস্তে আস্তে এটা পপুলার হচ্ছে, কারণ পপুলার কমিটির কারণ হচ্ছে অনেকের রিয়েল সার্ভিসটা দরকার হয়, যে আপনার আসলে এইচএচএ দরকার একদম। তো আমরা লাইসেন্স দেখে ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে আমরা কনজিউমারের বাসায় পাঠাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এই ঈদের আনন্দ ঘন সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়েছেন এশা রহমান এবং আকাশ রহমান, দুজনকেই আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং দর্শক, আপনাদেরও আবারও ঈদ মোবারক জানাচ্ছি এবং নিরাপদে কাটুক আপনার ঈদ আনন্দ, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের মতো দ্য ভিলেজ অনুষ্ঠান। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।